স্বাগত সবাইকে। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে আমাদের বিশ্লেষণমূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছে আমি জান্নাতুল ফেরদৌসী, আর আমাদের সাথে আলোচনায় যোগ দিচ্ছেন প্রথম আলো দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শরীফুজ্জামান পিন্টু এবং এবিসি রেডিওর জ্যেষ্ঠ প্রতিবেদক শাহনাজ শারমিন। আপনাদের দুজনকে স্বাগত। আমরা আমাদের যে বাংলাদেশ এখনের যে আমাদের শুরু করার প্রথমে আমরা আসলে আমাদের যে আজকে প্রধান শিরোনামগুলি হয়েছে সেই খবরগুলি দেখে আসছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তার সাথে সরকারি কর্মকর্তাদের সাক্ষাৎ চাকরির বিধিমালা লঙ্ঘন বলে মনে করে সরকার। প্রত্যেকের ব্যাপারে আলাদা আলাদা তদন্ত করে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া শাহনুর আলম। রোববার এক প্রতিবেদনে একথা জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া অনলাইন। সংগঠন হিসেবে জামায়াতকে বিচারের আওতায় আনার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আগামী বছরের শুরুতে সংসদে পাশ হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। এই মাস বা জানুয়ারির প্রথম দিকে এই আইনটা ইনশাল্লাহ মন্ত্রিপরিষদ সভায় উঠবে এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ দিয়ে যে অধিবেশন শুরু হবে আমি আশা করছি যে সেই অধিবেশনে আমরা এই আইনটা পাস করব। বাংলাদেশ থেকে তৈরি পোশাক কেনার ক্ষেত্রে মজুরি বাড়াতে বিদেশি আমদানিকারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা অ্যাপারেল সামিটের উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান। পোশাক খাত নিয়ে ষড়যন্ত্রের ব্যাপারে মালিক শ্রমিক সহ সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি। বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করা না হলে লাগাতার আন্দোলন কর্মসূচি দেবে বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে একথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত সেটার তীব্র বিরোধিতা করছে, নিন্দা জানাচ্ছে এবং সরকারকে বলছে যে অবিলম্বে তাদের এই সিদ্ধান্ত প্রত্যাহার করা, আর যদি প্রত্যাহার করা না হয় তাহলে যেদিন থেকে এটা বাড়ানো হবে সেদিন থেকে লাগাতার কর্মসূচি প্রদান করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি অনার্স কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেয়ার নির্দেশনা বাস্তবায়নে কমিটি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের করা ৬ সদস্যের এ কমিটি শিগগিরই কাজ শুরু করবে। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলাম আমাদের টেলিভিশনের শিরোনামগুলো, চলে যাচ্ছে আলোচনায়। শরীফুজ্জামান ভাই এবং শাহনাজ আপা দেখছিলেন যে আমরা যে আমাদের প্রধান খবরগুলি, তার মধ্যে যেহেতু আপনার কাছে প্রথমে যাব, যেহেতু শিক্ষাবিদে আপনার দীর্ঘ অভিজ্ঞতা, যে আজকে যে মঞ্জুরি কমিশনে যে বৈঠকটি হলো এবং যদিও প্রধানমন্ত্রীর নির্দেশনা পরে এই সভা এবং কমিটি গঠন হয়েছে এবং বেশিরভাগ ৩৭ জন উপাচার্য আজকে এই বৈঠকে এসেছেন এবং তারা বেশিরভাগই বলেছেন যে এই সিদ্ধান্তটি যুগান্তকারী সিদ্ধান্ত, চমৎকার সিদ্ধান্ত। আমরা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল সমস্যা দুটি ছিল, সেশন জট এবং শিক্ষার মান, সেটি কমাতে সহায়ক হবে। আপনার কাছে জানতে চাচ্ছি বিষয়টি। আমাদের অবস্থাটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটা কেমন হবে। 1990 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু, জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে। এই নির্দেশনা 1990 থেকে এখন 23 বছর পরে বা 24 বছর পরে এসে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে হলো যে তোমরা এই দিকে যাও। এটাই হচ্ছে যে আমাদের দৈন্য কিভাবে প্রকাশ করে এটার একটা বড় উদাহরণ হতে পারে। যে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়, সেখানে গিয়ে উনি বলে আসছেন যে এই যে সরকারি অনার্স কলেজগুলোকে এগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিমুক্ত করে এটাকে পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ সরকারি এবং স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর অধীনে দিয়ে দেওয়ার জন্য। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এদেশে ইউজিসি আগেও ছিল, এখনো আছে, শিক্ষা মন্ত্রণালয় আগেও ছিল, এখনো আছে, এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আগেও ছিল, জাতীয় বিশ্ববিদ্যালয় কেউ চিন্তা করলো না, কেউ কিছু ভাবলো না। মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে বললেন এবং সেই অনুযায়ী কাজটা আজকে থেকে এক ধরনের আনুষ্ঠানিক কাজ শুরু হয়ে গেল। আপনি দেখেন যে এই জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় একটা
শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, গুণগত মান নিশ্চিত করার জন্য এই জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। তার আগে আপনার নিশ্চয়ই মনে আছে যে 3টি বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল এই কলেজগুলো, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, এই 3টা বিশ্ববিদ্যালয়ের অধীনে, এবং সেখান থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্থাৎ ডিগ্রি পাস যেটাকে বলা হয় এটা দেওয়া হতো। সেগুলো থেকে বিমুক্ত করে, ওই 3টা বিশ্ববিদ্যালয় থেকে বিমুক্ত করে জাতীয় বিশ্ববিদ্যালয় করা হলো। জাতীয় বিশ্ববিদ্যালয় সম্ভবত শুরুতে উদ্দেশ্যই ছিল যে গবেষণার কাজ চালিয়ে যাওয়া হবে। সেটাই তো, জাতীয় বিশ্ববিদ্যালয় পরে দেখা গেল যে এই একটা বিশ্ববিদ্যালয়, একটা প্রতিষ্ঠান কিভাবে সংকট কবলিত হতে 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 সে এখন পেছনের দিকে হাঁটছে। আমি যেহেতু আমাদের সাংবাদিকতার শুরুটাও প্রায় ওই সময়, অতএব জাতীয় বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি, বিকাশ, সংকট, সম্ভাবনা এবং এটা একটা মোটামুটি আমাদের একটা, আমরা প্রত্যক্ষদর্শী বলতে পারেন। তো তারপরে হলো কি, জাতীয় বিশ্ববিদ্যালয় শুরু থেকেই সংকটের মধ্য দিয়ে শুরু হলো, অর্থাৎ অনিয়মের মধ্য দিয়ে। প্রথমে নিয়োগ অনিয়ম, এখানে উপাচার্য হিসাবে একের পর এক যারা এসছেন, আপনি দেখবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একজন উপাচার্য খুনও হয়েছেন কিন্তু, অধ্যাপক আফতাব আহমেদ, এবং সেই খুনের বিচারও কিন্তু হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনার কোয়ার্টারে ঢুকে খুন করা হলো ওনাকে, সেই হত্যাকাণ্ডের বিচারও হয়নি। যদিও উনি যেসব ওনার নিয়োগ অনিয়ম বিভিন্ন প্রশ্ন ছিল, কিন্তু একটা মানুষকে যে মেরে ফেলা হলো সেই হত্যাকাণ্ডের বিচারও কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয় হয়নি। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কারা গেছেন? বেশিরভাগই ছিলেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সিনিয়র অধ্যাপক। এবং 2009 সালে প্রধানমন্ত্রী যখন আসলেন ক্ষমতায়, আওয়ামী লীগ সরকার গঠন করলো, তখন কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ভেঙে দেওয়া হবে। কিন্তু তখন চারিদিক থেকে একটা না রব শিক্ষাবিদরা তুললেন, বা সরকার সমর্থক শিক্ষক যারা তারা তুললেন, এবং তখন একজন উপাচার্য এবং একজন উপ উপাচার্য এবং একজন কোষাধ্যক্ষ, 3জনই সরকার সমর্থক, এবং কোষাধ্যক্ষ যিনি ছিলেন বেসরকারি শিক্ষক নেতা, এবং বাকি 2জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নীলদল সমর্থক, অর্থাৎ এই সরকার সমর্থক। তারা দায়িত্ব নিলেন না, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে ভালো করব এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেই অনুযায়ী আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলব। প্রধানমন্ত্রীও সময় দিলেন, এবং তখন প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছিলেন, উনি সেই জায়গা থেকে পত্রপত্রিকা, আলাপ আলোচনা, সমালোচনা, এডিটোরিয়াল পোস্ট, নানা কারণের প্রেক্ষিতে আমার মনে হলো যে উনি একটু ওনার সেই অবস্থান থেকে সরে আসলেন। কিন্তু দেখা গেল কি, এই যে সরকার সমর্থক 2 শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং একজন কোষাধ্যক্ষ ছিলেন, তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে যেটা করেছেন যে প্রায় 1200 মানুষকে চাকরিচ্যুত করেছেন। এই মানুষগুলো বিএনপি জামাত জোট সরকারের সময় নিয়োগপ্রাপ্ত হয়েছিল, এবং এদের নিয়োগের বেলায় অনিয়ম ছিল, প্রধান এইটাই ছিল, রাজনৈতিকভাবে তারা নিয়োগ পেয়েছে, বেশ কিছু অনিয়ম ছিল। কিন্তু এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মূল দায়িত্বটা হয়ে গেল যে বিশ্ববিদ্যালয়ের গুণগত মান যেন এই মানুষগুলোকে বের করে দিতে পারলেই বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নিশ্চিত হোক। এবং এটা নিয়ে অসংখ্য মামলা মোকদ্দমা হলো, এটা নিয়ে বিক্ষোভ, সমাবেশ, মারামারি, মামলা মোকদ্দমা অনেক কিছু হয়েছে। হওয়ার ফলে এই মানুষগুলো কিন্তু বেরিয়ে গেছে, এবং এখানে এমনও কর্মচারী আছেন যারা 15 বছর 20 বছর ধরে চাকরি করেছেন। হয়তো নিয়োগটা তাদের দলীয়ভাবে হয়েছিল, হয়তো টাকা দিয়ে হয়েছিল, নানা প্রক্রিয়া হয়েছে, এবং এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকেই এটা হয়ে আসছে। কিন্তু যেহেতু বিএনপি জামাত জোট সরকারের আমলে এবং ওনারা পলিটিক্যাল ক্রেডিটটা নিতে চাইলেন, এই মানুষগুলোকে ওনারা নির্বিচারে বের করে দিলেন। আমরা একটু দুটো বক্তব্য শুনে আসবো। আজকের বৈঠকে উপাচার্য, জাতীয় বিশ্ব উপাচার্য এবং মঞ্জুরি কমিশনের বিশেষ চেয়ারম্যানের 2টি বক্তব্য আমরা শুনে আসি। ওনারা যে বৈঠকে কিছু সমস্যা এবং সমাধান নিয়ে কথা বলেছেন, এর কিছু অংশ আমরা দেখে আসছি। 275টা কলেজ যদি নিয়েও আসে, তারপরও 1879টি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে থাকবে, এবং সেটা কিন্তু টেকনাফ থেকে তেঁতুলিয়া। তা সেটা কিভাবে পরিচালিত হবে? সেটা পরিচালিত করতে হলে আমাদের 6টা রিজনাল সেন্টার, ডিসেন্ট্রালাইজেশন এবং আইসিটি অর্থাৎ অনলাইনের মাধ্যমে সায়েন্স এর কোনো বিকল্প নাই কিন্তু। কাজেই এরপর যদি হরতাল হয়, তাহলে যেমন আমাদের পরীক্ষার শিডিউল বারবার রিশিডিউল করতে হয়, এবং এগুলোকে সরিয়ে দিলে কম বেশি কিন্তু ওই একই অবস্থা হবে। ক্যাম্পাস বেসড ইউনিভার্সিটি আর নন ক্যাম্পাস এর মধ্যে সুবিধা সবই আমরা জানি। একটা শুধু বলি, মাননীয় চেয়ারম্যান আপনার অ্যাটেনশন করে যে এই অবস্থার পর যেটা প্রয়োজন হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির মধ্যে সরকারি বাজেট এটা প্রয়োজন হবে এই জন্য, কেন 13 লক্ষ ছেলেমেয়ে কিন্তু এখান থেকে শিক্ষার্থী তখন কিন্তু অন্যদিন চলে যাবে। ইন টার্মস অফ নাম্বার অফ কলেজের সংখ্যা কম হতে পারে, কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কিন্তু আপনি দেখছেন যে 13 লক্ষ। সাপোর্ট স্টাফ দিয়ে, প্রফেশনাল স্টাফ দিয়ে এটাকে ত্বরান্বিত করলে উন্নয়ন আরো ভালো হবে। এবং যেটা অনলাইন করেছেন, ডেলিভারি সিস্টেম করেছেন, 2 এক্সামিনার চেঞ্জ করেছেন, তাতে অনেকটা সময় কম লাগবে।
এগুলোর সাথে থাকবে, আমরা সাধুবাদ জানাই এবং এটাতে ভাবার কোনো কারণ নাই। আবার কোনো ন্যাশনাল ইউনিভার্সিটিকে বিলিভিং করার কোনো স্কোপ নাই এবং ন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাশনাল রেসপন্সিবিলিটি পালন করছে, আমরা রিকমেন্ড করে পালন করব। তবে কথাটা হলো এই, একজনের ওনারশিপ বা একটা ইউনিভার্সিটির ওনারশিপে আপনার এখানে 37 ইউনিভার্সিটির ওনারশিপটা কথা হবে না। আপনি তো 5,000, 7,000, 10,000 টিচার নিয়ে এটা হ্যান্ডেল করবেন। একজন যতই পাওয়ারফুল হোক, যতই ডাইনামিক হোক, সবকিছু করতে পারবে। উনি অবশ্য প্রপোজ করেছেন, আমার বিশ্বাস 6টা যে সেন্টার হয়েছে এগুলোতে একজন করে ক্যাপেবল লোক নিয়ে ওনার প্রোভাইড সেন্টারের পজিশন দিয়ে, হ্যাঁ প্রোভাইড সেন্টারের পজিশন দিয়ে করলে এটা আরো ডাইনামিক হবে। তবে নট আমরা বক্তব্যগুলি শুনছিলাম, আলোচনায় ফিরবো তবে ছোট একটা বিরতির পর। মাত্র 40 সেকেন্ড একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। যেমনই হই না কেন সব বন্ধুকেই চাই, তাই সবার সাথে দিন রাত কথা হবে 1 পয়সা প্রতি সেকেন্ডে। এয়ারটেল। কথা বলছিলাম অনার্স কলেজগুলি বিশ্ববিদ্যালয়ের অধীনে যাওয়ার বিষয়ে, আবার চলে যাচ্ছে আলোচনায়। কিন্তু আপনি বলছিলেন সমস্যাগুলো না, শুরুটা যেখান থেকে হয়েছিল যে প্রধানমন্ত্রীর নির্দেশে এই জায়গাটা আজকে আসা। তো এখানে মাননীয় উপাচার্য এবং ইউজিসির মাননীয় চেয়ারম্যান দুইজনের বক্তব্যই শুনলাম। আসলে যে সিদ্ধান্তটা হয়েছে এটাও কিছুটা ত্রুটিপূর্ণ বলে আমার কাছে মনে হয়। কারণ যে সিদ্ধান্তটা হতে যাচ্ছে যে সরকারি কলেজগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যাবে। তো সরকারি কলেজগুলো যদি যায় তাহলে এখানে আপনি দেখেন যে 3 ধরনের অবস্থা তৈরি হবে। একটা হচ্ছে সরকারি কলেজগুলো যাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, বেসরকারি কলেজগুলো যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। আবার জাতীয় এটা একটা 2 রকম শিক্ষার একই কলেজে পড়ছে, শুধুমাত্র সরকারি হওয়ার কারণে সে যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, তার ডিগ্রিটা হবে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়, আর এটা হবে একটা জাতীয় বিশ্ববিদ্যালয়। তো এখানে কিন্তু এক ধরনের বৈষম্যের জায়গা। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় যে পড়ছে মূল বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়, তার জন্য কিন্তু অর্থাৎ 3টে ধারা কিন্তু এখানে তৈরি হয়ে গেল। তো এই জায়গাটাও মনে হয় বিবেচনার বিষয় আছে। আরেকটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে শুরুর পর্বের কথা বলছিলাম, যেখানে সে মানে বিজ্ঞাপন বিরতিতে গেলেন, সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল গুণগত মান, সেই জায়গা থেকে না গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আস্তে আস্তে প্রশাসনিক সংকটে কিভাবে আস্তে আস্তে জড়িয়ে গেল। সেখানে ছিল নিয়োগ অনিয়ম হচ্ছে একেবারে জন্ম থেকে জ্বলছি অবস্থার মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের। সেখানকার চাকরিচ্যুত করার প্রক্রিয়া এটা হলো সেই শুরু থেকেই চলে আসছে, যে এদেরকে যেভাবে হোক, তারপরে কি হলো এত কর্মকর্তা কর্মচারী একসঙ্গে একটা বিশ্ববিদ্যালয় থেকে 1200 কর্মকর্তা কর্মচারী বের করে দেওয়া হলো, সেখান থেকে আর কাজ করার মতো লোক